অদম্য ইচ্ছা, প্রচন্ড জেদ এবং পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস নিয়ে শুরু হয়েছিল আমাদের ক্লাস 11 কেমিস্ট্রি ধামাকা প্রো ব্যাচ। আমি এইটুকু আশা রাখতে পারি, যারা আমাদের সাথে এই 5টা লাইভ ক্লাস করলি, যারা একদম প্রপারলি পড়াশোনাটা করলি, তারা অলরেডি ক্লাস 11 কেমিস্ট্রির প্রেমে পড়তে শুরু করে দিয়েছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দেখ, অ্যাডভেঞ্চার একাডেমি প্রত্যেক বছর বাংলার ছেলেমেয়েদের জন্য নতুন কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, আগেও নেবে। বারবার করে আমি বলেছি 5 বছরে বাংলা মিডিয়াম বদলাবে তো বদলাবে। ভাই, এই বছরে আমরা ঠিক করেছি আমাদের 11-12 যে কটা লাইভ ক্লাস অ্যাপের মধ্যে হবে, সেই প্রত্যেকটা লাইভ ক্লাসের একটা 10 থেকে 15 মিনিটের রিভিশন ভার্সন আমরা ইউটিউবে সবার জন্য দেবো, যাতে প্রত্যেকে বুঝতে পারিস যে আমাদের লাইভ ক্লাসগুলোতে কিভাবে ক্লাস হচ্ছে, কতটা ক্লাস হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে। তো সেই অনুযায়ী দেখবি আমাদের প্রথম 2টো ক্লাস তো ডেমো দেওয়া আছে ইউটিউবে, সেগুলো দেওয়া হয়নি। পরের 3খানা ক্লাসের পরপর 3টে রিভিশন ভার্সন তোদের জন্য আসছে। তো সেই মতোই দেখবি আগের দিন আমরা শেষ করেছিলাম রাদারফোর্ডের থিওরিটা বলার পর প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি যা শুরু করেছিলাম। আজকে একটু জায়গাটা রিভিশন করাই তোদেরকে। দেখবি বলেছিলাম যে এই যে সূর্য থেকে আলোক রশ্মি আসছে, আমরা দেখছি নর্মাল আলো আসছে, বাট বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি দেখেছিলেন, এই আলোটা কতগুলো ছোট ছোট এনার্জি পকেটের সমন্বয়ে গঠিত, যে প্রত্যেকটা পকেটকে উনি কোয়ান্টাম নাম দিয়েছিলেন, এবং তিনি সেই কোয়ান্টামের এই যে ছোট ছোট এনার্জি পকেটগুলোর এনার্জিটাও বার করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এনার্জির ভ্যালু যদি ই হয়, তাহলে সেই ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ হয়। দাদা, এই এইচটা তো বুঝে গেছিলাম আগের দিন, এইচটা ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমি বললাম একদম। দাদা, এই নিউটা কি ছিল? এটা ছিল কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। দাদা, ফ্রিকোয়েন্সি মানে যেটা আমরা সেই 9-10 লেভেলে পড়তাম, সেই ফ্রিকোয়েন্সি। এই যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আমি বললাম একদম ভাই। দাদা, এটাকে ফ্রিকোয়েন্সি কেন বলে? কারণ সি মানে হচ্ছে বেগ, বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স, আর এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের একক যদি আমি তোকে বলি তাহলে এসআই পদ্ধতিতে মিটার। দাদা, মিটার মিটার কাটবে তো পড়ে থাকবে। আচ্ছা, কম্পাঙ্কের এককই তো সেকেন্ড ইনভার্স, আর পড়েও আছে সেকেন্ড ইনভার্স, তার মানে সত্যি এটা কম্পাঙ্ক। আমি বললাম একদম ভাই। আচ্ছা দাদা, এই যে ই ইকুয়াল টু এইচ নিউটা বেরিয়েছিল, এখানে এইচ এর দুখানা ভ্যালু ছিল। আগের দিনের ভিডিওটার মধ্যে তুমি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলে দুটো ভ্যালু, একটা সিজিএস একটা এসআই তে। আমি বললাম একদম ভাই। আচ্ছা, এবারে কি আছে? আমি বললাম এবার দেখবি রাদারফোর্ডের সে অপমানের বদলা নেওয়ার জন্য তারই ছাত্র বিজ্ঞানী নিলস বোর একদম মুখিয়েছিলেন। ম্যাক্সওয়েল রাদারফোর্ডের ভুল প্রমাণ করে দিয়েছিলেন। বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন না, এর কিছু একটা হেস্তনেস্ত করতে হবে। রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো জায়গায় ইলেকট্রনস গুলো প্রদক্ষিণ করতে পারে, ঘুরতে পারে। বিজ্ঞানী নিলস বোর বছরের পর বছর রিসার্চ করলেন, তারপরে তিনি বের করলেন যে ইলেকট্রনস গুলো অ্যাকচুয়ালি সিলেক্টেড হয় না, ইলেক্টেড হয়। দাদা, ইলেক্টেড হয় মানে মানে ওখানে বসার জন্য, ওই কক্ষপথে বসার জন্য তাকে একটা যোগ্যতা অর্জন করতে হয়। তুই আজকে ক্লাস 11-এ এমনি এমনি উঠে যাসনি, বা উঠে এখনো পর্যন্ত এই ফেসটা খুব চাপের, তুই বলতে পারিস না তুই কোন ক্লাসে পড়িস। যাই হোক, কিছুদিন পর তো উঠে যাবি। তুই কিন্তু ভাই এমনি এমনি উঠিসনি, তুই মাধ্যমিক সফলভাবে ক্র্যাক করেছিস, সফলভাবে তুই সেটাকে পাস করেছিস, তবেই তোকে 11-এ কেউ উঠতে দিয়েছে। তার মানে দাদা, ইলেকট্রনও যে এই কক্ষপথের মধ্যে বসছে, তার জন্য তাকে কোনো পরীক্ষা দিতে হয়? আমি বললাম একদম। সেই পরীক্ষাতে যদি সে উত্তীর্ণ হয়, তখনই সে তার এই জায়গাটাকে পায়। এবং যখন সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, যখন সে যোগ্যতার ভিত্তিতে এখানে গিয়ে বসে, তখন কিন্তু সেখান থেকে আর কোনো এনার্জি বেরোয় না, যেটা রাদারফোর্ডের ত্রুটির মধ্যে ছিল। আর দাদা, যদি এনার্জি না বেরোয়, তাহলে এখানে ইলেকট্রন গুলো স্টেবল। আমি বললাম একদম। এই জন্য এই কক্ষপথ গুলোকে বলা হয় সুস্থায়ী কক্ষপথ বা স্টেবল ইলেকট্রনিক অরবিট। দাদা, এই যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের নির্ধারণ। দেখ, এমনি নর্মাল ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। ওই এম ইন্টু ভির সাথে তুই যদি কক্ষপথের ব্যাসার্ধটাকে গুণ করিস, মানে আরটাকে যদি তুই গুণ করে দিস, তাহলে সেটা হয়ে যায় এমভিআর। মনে রাখি, এমভিআর অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান যদি এন ইন্টু এইচ বাই 2 পাই হয়, মানে এইচ বাই 2 পাই এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তখনই সেই ইলেকট্রনটা এই কক্ষপথটার মধ্যে বসার যোগ্যতা অর্জন করে। এবং বিজ্ঞানী নিলস বোর ক্যালকুলেশনের মাধ্যমে বার করলেন যে অ্যাকচুয়ালি যে পরমাণুগুলো স্টেবল, তার কারণটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন এই যোগ্যতায় উত্তীর্ণ হয়ে তবেই সেই কক্ষপথের মধ্যে বসেছে। ফলে সেখানে বসাকালীন সেখান থেকে কোনো এনার্জি রেডিয়েশন হচ্ছে না। তার মানে দাদা, ইলেকট্রনের যে ঝামেলাটা ছিল সেটা মিটে গেল। একদম। ইলেকট্রন যদি তারা বাইরের কক্ষপথে যেতে চায়, যত বাইরে যাবি তত এনার্জি বাড়বে। তাহলে ইলেকট্রন যদি বাইরে যেতে যায়, তাহলে তাকে এনার্জি বাইরে থেকে নিতে হবে। আগে সেই এনার্জিটা বানাতে হবে এখানে যাওয়ার মতো, আগে সেই যোগ্যতাটা প্রাপ্ত করতে হবে, তবে সে যেতে পারবে। আর দাদা, ইলেকট্রন যদি ভেতরে আসতে চায়, তাহলে ওকে এনার্জি ছাড়তে হবে।
এনার্জি ছেড়ে এর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটাকে পূরণ করতে হবে, তবে সেখানে ঢুকতে পারবে। তার মানে দাদা সমস্তটা এনার্জির গল্প। কক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্থানান্তরণটাও এনার্জির গল্প। এনার্জি ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বললাম একদম। এবং এই পারফেক্ট ম্যাচটা হতে হবে, কৌণিক ভরবেগের মানটা n×h/2π এর এই পারফেক্ট ম্যাচ যেখানে হবে সেটাই সুস্থায়ী কক্ষপথ হবে। এইটা আমি তোকে আপাতত রিভিশন ভার্সনের মধ্যে শিখিয়ে দিলাম। এখন দাদা এই বোরের তত্ত্বটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নদের ক্ষেত্রে প্রযোজ্য। দাদা পরমাণু কারা? যেমন হাইড্রোজেন একটাই ইলেকট্রন থাকে। দাদা আয়ন কারা? এই যে He+। দাদা হিলিয়ামের দুটো থাকে, একটা বেরিয়ে গেলে একটাই থাকবে, মানে একদম। লিথিয়ামে দাদা তিনটে থাকে, দুটো বেরিয়ে গেলে Li2+ এর ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে, বললাম একদম। তাহলে এরাই হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যাদের ক্ষেত্রে বোর তত্ত্বটা প্রযোজ্য। তাহলে এই বোর তত্ত্বের মাধ্যমে কি হবে? তিনটে জিনিস তুই বার করতে পারবি। একটা হচ্ছে কোনো একটা কক্ষপথের রেডিয়াস, কোনো একটা কক্ষপথের এনার্জি, আর সেই কক্ষপথের মধ্যে ইলেকট্রনটার ভেলোসিটি। এই তিনটে বিষয় আমরা বার করব। আমরা আগের দিন ব্যাচের মধ্যে এই তিনটে বিষয়কে ফিল করিয়ে দিয়েছি। ছেলেমেয়েরা ঝড়ের গতিতে অঙ্ক করেছে। আমি বারবার করে বলছি শুধুমাত্র রিভিশন দেখে তুই কিন্তু কেমিস্ট্রি শিখবি না। যদি এখনো পর্যন্ত কেমিস্ট্রি প্রেমে না পড়ে থাকিস, যদি এখনো শিখতে চাস কেমিস্ট্রি, যদি তোর মধ্যে সেই জজবা, সেই জুনুনটা থাকে যে আমি কেমিস্ট্রি শিখবো, আমি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে পরিপূর্ণ করব, তাহলে চলে আয়, নিচে পিন কমেন্টের মধ্যে দেখবি সমস্ত ইনফরমেশন দেওয়া। চলে আমরা ধামাকা করি ব্যাচের মধ্যে। যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস তুই পেয়ে যাবি, কোনো চিন্তা করার দরকার নেই। দাদা কি করে বার করতে হয় রেডিয়াস? আমি বললাম রেডিয়াস বার করার একটা ফর্মুলা আছে ভাই, এই ফর্মুলাটা তোকে একটু মনে রাখতে হবে, কারণ এর ডেরিভেশন যখন আগে নর্মাল পরীক্ষা হতো ইলেভেনে, তখন আমি শেখাতাম, এখন তোদের শিখে কোনো লাভ নেই। জাস্ট এইটুকু মনে রাখ, তারপরে সব কনসেপ্ট শেখাবো। দেখ PV=nRT যখন তুই প্রমাণ করেছিলি, ওই প্রমাণ করাটা তো পুরো গাছের পাতা সব হচ্ছিল, আর প্রমাণের পরে কনসেপ্ট গুলো তুই শিখতে হয়েছিল। তো একই রকম ভাবে আগে এই প্রমাণটার কোনো দরকার নেই, শুধুমাত্র সমীকরণটা জান যে Rn মানে n-তম কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ। দাদা n-তম মানে ধর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমি অত গল্পের মধ্যে গেলাম না। আমি বললাম যে কোনো একটা কক্ষপথ যেটা n-তম, তুই 1 বসা, 2 বসা, 3 বসা, 4 বসা, তোর ব্যাপার। সেটা হয় দাদা n²h²/4π²mz²। দাদা এই এনটা কি? এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর। দাদা এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক, 4π² একটা ধ্রুবক, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, জেডটা হচ্ছে তুই যার ক্ষেত্রে অ্যাপ্লাই করছিস। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন হলে জেড এর ভ্যালু 1, জেড মানে প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের ক্ষেত্রে হলে জেড এর ভ্যালু 1, He+ এর জন্য হলে জেড এর ভ্যালু 2, আর Li2+ এর জন্য হলে জেড এর ভ্যালু 3। প্রত্যেকে প্রোটন সংখ্যা বসে যাবে। দাদা E² মানে ইলেকট্রনের চার্জের স্কয়ার না, বললাম একদম। এখানে প্রত্যেকটা জিনিস আমি লিখে দিয়েছিলাম। আচ্ছা তুই আমাকে বলতো এই পুরো সমীকরণটার মধ্যে কি কি কনস্ট্যান্ট ছিল? দাদা h² প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, দাদা 4π²টা কনস্ট্যান্ট, দাদা ইলেকট্রনের ভরটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জটা কনস্ট্যান্ট। আমি বললাম দেখ তো যদি লাল জায়গাগুলো সব কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টটা সমান চিহ্নটাকে যদি আমি তুলে দিই, তাহলে এই ধরনের একটা সমীকরণ আসছে নাকি? Rn proportional to n²/z। দাদা একদম আসছে। এই সমীকরণটাকে আমি ওকে বার করা শিখিয়েছিলাম ওদেরকে, এবং বলেছিলাম এই সমীকরণটাকে যদি আমরা তিনজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, হাইড্রোজেনের ক্ষেত্রে করলে Rn অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ, সেটা প্রপোর্শনাল টু n² হচ্ছে, কারণ z এর ভ্যালু 1 বসে যাচ্ছে। এখানে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে 2 বসছে, Li2+ এর ক্ষেত্রে 3 বসছে। এইবার একটুখানি দেখ, এখানটা আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, এই যে ব্যাসার্ধ বার করা, যে কোনো n-তম কক্ষপথের ব্যাসার্ধ যখন তুই বার করতে যাবি, সেটাকে আমরা Rn দিয়ে প্রকাশ করি, এবং সেই Rn এর একটা সমীকরণ তুই এখানে দেখতে পেয়েছিলি। আমি এখানে কি করেছি, খুব বুদ্ধি করে একটা ফর্মুলা তৈরি করার জন্য হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা বার করেছি। মানে দাদা n-তম কক্ষপথের জায়গায় আমি 1 লিখেছি, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে? না হাইড্রোজেনের কথা বলা হচ্ছে। দাদা হাইড্রোজেন বলে দিয়ে এখানে কি লাভের লাভটা হবে? আমি বলছি হাইড্রোজেন বলার ফলে জেড এর ভ্যালুটা তুই 1 বসাতে পারবি এই জায়গাটার মধ্যে, কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। আর যেহেতু প্রথম কক্ষপথ বলছি, তাহলে n এর ভ্যালুটা 1 বসবে। তার মানে দাদা n এর জায়গার মধ্যে 1² আর z এর জায়গার মধ্যে আমি 1 বসিয়ে দেবো। আমি বললাম একদম। যখনই বসিয়ে দিলাম R1 অফ হাইড্রোজেন, এটা চলে এলো। এটা কেন বার করলে? দাদা একটা ফর্মুলা তৈরি করব বলে। দেখ তো এই যে সমীকরণটা ছিল Rn এর সমীকরণ, সেটাকে আমি এমনি করে লিখতে পারি তো, Rn = n²h², জাস্ট একটু ভেঙে লিখেছি দেখ, নিচে 4π²m z² লেখা যেতে পারে। এইটুকু পার্টকে দাদা আলাদা কেন করেছো? কারণ এটাই তো R1 অফ হাইড্রোজেন বেরিয়েছে রে। এই R1 অফ হাইড্রোজেনটাকে বসাবো বলেই এই পার্টটাকে আমি আলাদা করেছি মূল সমীকরণ থেকে,
কারণ দেখতে পেয়েছি এই পার্টটাই তো আমার R1 অফ হাইড্রোজেন, তাহলে এর জায়গাতে আমি বসিয়ে দিতে পারি তো R1 অফ হাইড্রোজেন। তাহলে এই একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল, যেই ফর্মুলাটা শুধুমাত্র তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, তোর জয়েন্ট, তোর নিট, সমস্ত জায়গাতে অ্যাপ্লিকেবল। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। আর এন, যে কোনো পরমাণুর যে কোনো আয়নের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, সেইটার ফর্মুলা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণ এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এবার তুই যার ক্ষেত্রেই বার করবি তার যে নম্বর কক্ষপথের করবি সেটা বসাবি, যার ক্ষেত্রেই বার করছিস তার প্রোটন সংখ্যা বসাবি। সেটা He প্লাস হলে তুই এখানে 2 বসাবি, Li2 প্লাস হলে এখানে তুই 3 বসাবি, সব ক্ষেত্রেই এটা সেম থাকবে। নেক্সট, এই দেখ তিনটে ফর্মুলা পরপর এখানে জাস্ট একবার দেখিয়েছি, এখানে দুখানা অঙ্ক করানো আছে। প্রথমে বলেছে হাইড্রোজেন পরমাণুর বোর্ডের দ্বিতীয় তৃতীয় কক্ষপথ। দাদা দ্বিতীয় তৃতীয় আরে ধরে নে না, ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞাসা করেছে। তোরা কি দেখতে পাচ্ছিস ভাই, Rn প্রপোর্শনাল টু n স্কয়ার বাই জেড হয়। হাইড্রোজেন যখন আমরা করতে যাব তাহলে দাদা হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1, তাহলে Rn প্রপোর্শনাল টু n স্কয়ার হয়ে যাবে কার ক্ষেত্রে, না হাইড্রোজেনের ক্ষেত্রে। দাদা আমাকে বলে দিয়েছে দ্বিতীয় কক্ষপথ আর তৃতীয় কক্ষপথ, তার মানে যদি দেখি যে দেখ z ইকুয়াল টু 1 তাহলে Rn প্রপোর্শনাল টু n স্কয়ার হয়ে গেল। দ্বিতীয় কক্ষপথ যদি করতে চাই তাহলে R2 প্রপোর্শনাল টু 2 স্কয়ার, তৃতীয়র ক্ষেত্রে R3 প্রপোর্শনাল টু 3 স্কয়ার। অনুপাত চেয়েছে, অনুপাত করে যে 4/9 বেরিয়ে যাবে। নেক্সট, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। আশা করতে পারি প্রত্যেকটা ব্যাসার্ধের অঙ্ক তোর কাছে ক্লিয়ার আছে। এবার চল এবার দেখা যাক এনার্জির বিষয়টা। ঠিক একই রকম ভাবে তুই দেখতে পাচ্ছিস আমি যে কোনো একটা এনতম কক্ষপথের এনার্জি লিখেছি এবং সেটার ভ্যালুটা হচ্ছে -2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। ঠিক আগের বারের মতোই আমি বলবো, যদি এটা 11 এর লেখা পরীক্ষা হতো আমি পুরোটা ডেরিভেশন করে দেখাতাম, কিন্তু আপাতত শুধুমাত্র মনে রাখলেই চলবে। এবার দাদা ঠিক একই রকম ভাবে আগের মতো করবো নাকি? বললাম দেখ তো ভাই ধ্রুবক পদ কি আছে, তুই যদি এটাকে খুব ভালো করে মন দিয়ে দেখিস তাহলে -2 পাই স্কয়ার পুরোটা ধ্রুবক। দাদা ইলেকট্রনের ভর m ধ্রুবক, দাদা ইলেকট্রনের চার্জ e টু দি পাওয়ার 4 একদম ধ্রুবক, দাদা h স্কয়ার পুরোটাই ধ্রুবক। তার মানে যদি আমি লিখি En প্রপোর্শনাল টু z স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার তাহলে কেউ নিশ্চয়ই রাগ করবে না। এখন দাদা এই পুরোটা ধ্রুবক আমি সেটাই এখানে দেখিয়ে দিয়েছি, বললাম একদম। আচ্ছা দেখো তো এবার এই পুরো সমীকরণটা থেকে আবার কি করে সেই আগের বারের মতো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ ধরে ইকুয়েশনটা বার করতে হয়, যেটা দিয়ে তোর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা নয়, যেই মেন্স যেই অ্যাডভান্সড নিট সব বেরিয়ে যাবে। দেখ তো কি করে এই ইকুয়েশন এমনি En ইকুয়াল টু -2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। এবার দাদা আমি যদি E1 অফ হাইড্রোজেন বার করতে চাই, মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি বার করতে চাই, তাহলে কি করে বেরোবে? আমি বললাম ভাই হাইড্রোজেন তো, তাহলে z এর ভ্যালু 1 বসা, প্রথম কক্ষপথ তো, তাহলে n এর ভ্যালু 1 বসা। দাদা তাহলে আমি z এর ভ্যালু 1 বসিয়ে দিয়ে n এর ভ্যালু 1 বসিয়ে দিলে কি পাবো? -2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4, কারণ এটা তো 1 হয়ে গেছে, 1 স্কয়ার মানে 1, নিচে শুধুমাত্র h স্কয়ার। দাদা এই যে E1 অফ হাইড্রোজেনটা আমি এখান থেকে পেলাম, এইটাকে তুলে এবার এখানে বসিয়ে দেবো মেন সমীকরণে। আমি বললাম একদম। দেখ প্রথমে একটু সাইড করে নিয়েছি ভাই, এই পুরো টার্মটাকে যেটার মধ্যে বসাবো E1 অফ হাইড্রোজেন সেটাকে সাইড করেছি। সাইড করার পর আমি দেখতে পাচ্ছি পড়ে রয়েছে z স্কয়ার বাই n স্কয়ার, তাহলে এই পুরোটার জায়গার মধ্যে দাদা E1 অফ হাইড্রোজেন বসিয়ে দিলাম, ইনটু পড়ে থাকলো z স্কয়ার বাই n স্কয়ার। সমীকরণ চলে এসেছে En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইনটু z স্কয়ার বাই n স্কয়ার। ঠিক একই রকম ভাবে আগেরটা যেমন করে করেছিলাম। এবার এটা দিয়েও দাদা অঙ্ক হবে? বললাম একদম অঙ্ক হবে, তিনটে সমীকরণ আছে এই যে করেছি, এবার এই অঙ্ক যে কোনো ধরনের অঙ্ক তুই এখান থেকে নামিয়ে দিতে পারবি। তোকে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ বলে দিয়েছে, ফর্মুলার মধ্যে বসিয়ে দে। হিলিয়াম প্লাসের যে কোনো একটা এনতম কক্ষপথ বলে দিয়েছে, ফর্মুলার মধ্যে বসিয়ে দে। হিলিয়াম হলো বলে z স্কয়ারের জায়গার মধ্যে 2 স্কয়ার হলো, হাইড্রোজেন হয়েছে বলে z স্কয়ারের জায়গার মধ্যে 1 স্কয়ার হয়েছে। প্রশ্ন পড়ে দেখ, তুই এখন নিজে অ্যান্সার করতে পারবি। আর যারা যারা ক্লাসের মধ্যে ছিলি তারা তো একদম ধামাল কামাল করেই দিয়েছিস ভাই, সবকিছু তোরা শিখেই ফেলেছিস। একই রকম ভাবে একটা বলেছিলাম না এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ দিয়ে একটা অঙ্ক থাকবে, এই দেখ বেগের রাশিমালা একই রকম ভাবে বলে দিয়েছি এখানে, Vn ইকুয়াল টু 2 পাই z স্কয়ার ডিভাইডেড বাই nh। দাদা একই রকম ভাবে যদি আমি দেখি একই রকম ব্যাপারটা বারবার বলে ফেলছি। এই যে 2 পাই দাদা এটা ধ্রুবক, দাদা e স্কয়ারটা ধ্রুবক, দাদা h-টা ধ্রুবক, তাহলে আমি যদি ধ্রুবক গুলোকে বাদ দিই, যদি সমান চিহ্নটাকে তুলি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি Vn প্রপোর্শনাল টু z বাই n, একদম লিখতে পারিস ভাই। তাহলে দাদা এখান থেকে যদি আমি V1 অফ হাইড্রোজেন বার করতে চাই তাহলে কি করে বার করব? এবার তো তুই সব প্রসেস জানিস, এইটা আমি আমার ব্যাচের মধ্যে সাইলেন্ট গেম খেলেছিলাম। আমি এটাকে সাইলেন্টলি করেছিলাম দেখার জন্য যে সবাই বুঝে কিনা। সবাই বুঝে গেছিল ভাই, সবাই বুঝে গেছিল। তোরাও যদি এখন ব্যাচের মধ্যে পড়ে থাকিস তাহলে তুই এখন ফিল করতে পারছিস
যে ব্যাচের পড়া আর এই রিভিশন কতটা গেম চেঞ্জ করে দিতে পারে। এরপরে তো মারাত্মক লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। দাদা যখন হাইড্রোজেনের ক্ষেত্রে করব, জেড এর ভ্যালু 1 বসাবো, প্রথম কক্ষপথ বলে এন এর ভ্যালু 1 বসাবো, চলে এলো এটাকে ইনকর্পোরেট করে দাও, চলে আসবে সমীকরণ ঠিক এরকম ভাবে vn ইকুয়াল টু v1 অফ হাইড্রোজেন ইন্টু জেড বাই এন, গল্প শেষ। দাদা অঙ্ক একই রকম ভাবে নামবে, একদম নামবে। এই ছিল। তারপরে হচ্ছে ডি ব্রগলি দ্বৈত সত্তা। ওখানে বলা হয়েছিল যে ইলেকট্রন শুধুমাত্র একটা কণা নয়, ইলেকট্রনের মধ্যে তরঙ্গের প্রপার্টিও রয়েছে, ওয়েভ প্রপার্টিও রয়েছে। এই যে তোরা ভাবিস একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রন একটা কণা রূপে ঘোরে, অ্যাকচুয়ালি ঘোরে কিভাবে, এরকম ওয়েভের মতো করে ঢেউ খেলিয়ে 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 ঘোরে। এই যে দুজনের মধ্যে আমি একবার দেখিয়েছিলাম কোথায়, বেশ ধর এখানটা আমি বলছি, এখানটা একবার দেখিয়ে দিচ্ছি। ধর এ আর বি এর মধ্যে একটা বন্ধন আছে, আমরা আগে কি দেখাতাম, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন এইরকম ভাবে আছে, বাট এখন থেকে তোকে দেখাতে হবে ইলেকট্রন অ্যাকচুয়ালি ক্লাউডের মতো করে আছে, এরকম 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 করে ডিস্ট্রিবিউটেড আছে। কারোর যদি ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, তাহলে সেই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে অনেক বেশি করে টেনে নেয়, তখনই আমরা এর মাথার উপর ডেল নেগেটিভের মাথার উপর ডেল পজিটিভ বসাই। ঠিক আছে, এবার এর ইকুয়েশনটা তোকে জাস্ট জানতে হবে। ডি ব্রগলি যখন বললো ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার আছে, তার মানে ইলেকট্রনের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। ওই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম মানে ইলেকট্রনের ভর, আর ভি মানে ইলেকট্রনের বেগ। তো সেখান থেকেই এবার একটা সমীকরণ আছে গতিশক্তি ইনকর্পোরেশনের, সেখানে আমি দেখিয়েছি কিরকম ভাবে গতিশক্তিটাকে ইনকর্পোরেট করতে হয়। গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার, সেখান থেকে এমভি স্কোয়ারের ভ্যালু বার করেছি 2 ইন্টু ই কে, সেখান থেকে একটা এম দিয়ে দেখ এদিকে গুণ করেছি, এদিকে একটা এম দিয়ে গুণ করেছি, তো এদিকেও একটা এম দিয়ে গুণ হয়েছে, তাহলে এখানে হয়ে গেল এম স্কোয়ার ভি স্কোয়ার, এদিকে হয়ে গেল 2 এম ই কে। দাদা এই এম স্কোয়ার ভি স্কোয়ারের ভ্যালু 2 এম ই কে বেরোচ্ছে, তাহলে এম ভির ভ্যালু বেরোবে রুট ওভার 2 এম ই কে। আমি বললাম একদম। দাদা সমীকরণটা কি ছিল মনে করে দেখো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি ছিল, তাই তো? আমি বললাম এম ভির ভ্যালুটাকে তুলে এখানে বসাই, একদম বসাও, এইচ বাই রুট ওভার 2 এম ই কে, এই বেরিয়ে গেল। এইটাই সমীকরণ দাদা, একদমই তাই, একদমই তাই। এই দুটো সমীকরণ থেকেই তোকে পরীক্ষাতে অঙ্ক দেয়। একটা নর্মাল সমীকরণ দিয়ে অঙ্ক করিয়ে দিয়েছি, আর একটা কাইনেটিক এনার্জি সমীকরণ দিয়ে অঙ্ক করিয়ে দিয়েছি। লাস্ট দেখবি একটা হাইজেনবার্গের ইকুয়েশন আছে, মানে এটা অনিশ্চয়তা নীতিকে প্রকাশ করে। একটা ইলেকট্রন যখন অরবিটের চারিদিকে ঘুরছে, একটা ইলেকট্রন যখন কক্ষপথের মধ্যে ঘুরছে, একটা সার্টেন মোমেন্টে, একটা নির্দিষ্ট সময় সেই ইলেকট্রনটার ভরবেগ আর অবস্থান একই সাথে পারফেক্ট ভাবে নির্ধারণ করা যায় না, নির্ণয় করা যায় না। তুই যদি অবস্থানের পারফেকশন করতে যাস, ভরবেগ বিগড়ে যাবে, ভরবেগটাকে পারফেক্ট করতে চাস, অবস্থান বিগড়ে যাবে। সেখান থেকেই দেখবি ভরবেগের অনিশ্চয়তাকে ডেল পি বলা হয়, অবস্থানের অনিশ্চয়তাকে ডেল এক্স বলা হয়। ডেল মানে হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জ, কিছুটা যদি অনিশ্চিত থাকে, কিছুটা যদি ত্রুটি থাকে, সেই জন্য ডেল ইউজ করা হয়েছে। বিজ্ঞানী হাইজেনবার্গ বললেন ডেল পি ইন্টু ডেল এক্স এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই হয়। এই পুরো জায়গাটা দেখ একটুখানি, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটা আছে, সেটাকে অ্যাকচুয়ালি অঙ্কের ভাষায় সমান চিহ্নের মতো করে তুই লিখতে পারিস। এটা তো অ্যাকচুয়ালি ইকুয়াল টুই। যখন আমরা অঙ্ক করবো এটা দিয়ে, আমরা ওই গ্রেটার দ্যান ইকুয়াল বসাবো না, জাস্ট ইকুয়াল বসাবো। তার মানে দাদা ডেল পি ইকুয়াল টু লেখা যায় এইচ বাই 4 পাই, আর ডেল এক্সটাকে তলায় পাঠাও, তাহলে 1 বাই ডেল এক্স। দাদা এইচ বাই 4 পাইটা একটা ধ্রুবক, তাহলে ডেল পি প্রপোর্শনাল টু 1 বাই ডেল এক্স, তার মানে ব্যস্তানুপাতিক। তার মানে অবস্থানের অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তা, এটা দাদা ভরবেগ, ভরবেগের অনিশ্চয়তা, এটা অবস্থানের অনিশ্চয়তা, এরা একে অপরের ব্যস্তানুপাতিক। মানে যদি অবস্থানের অনিশ্চয়তা বাড়ে, যদি অবস্থানের ত্রুটি বাড়ে, তাহলে ভরবেগের ত্রুটি কমবে, আর যদি ভরবেগের ত্রুটি বাড়ে, তাহলে অবস্থানের ত্রুটি কমবে। এটাই তো হাইজেনবার্গ বলেছিলেন। আশা করতে পারি ফুল ক্লিয়ার। ব্যাস এইটাই করানো হয়েছিল ব্যাচের মধ্যে। এখনো পর্যন্ত যে কটা লাইভ ক্লাস হয়েছে, তার মধ্যে প্রায় অ্যাটমিক স্ট্রাকচার শেষ হয়ে গেছে ভাই। এবার আমরা অ্যাটমিক স্ট্রাকচারের বাকি পার্টটা বলেছি পরে করাবো, আর পিরিয়ডিক টেবিল আমরা শুরু করবো। অ্যাটমিক স্ট্রাকচারের বাকি পার্টটা বন্ডিং করানোর পরে আমি আবার ফেরত এসে আবার করাবো। এই হচ্ছে ব্যাপার। আমরা খুব স্ট্রাকচারাল ভাবে, খুব প্ল্যান করে করে এগোচ্ছি। কেমিস্ট্রি শিখিয়ে দেবো এইটুকু কথা দিয়ে এগোচ্ছি। আজকের মতো এখানেই। যারা আমাদের ব্যাচের মধ্যে ধামাকা প্রোতে ভর্তি হতে চাইছিস, নিচে দেখবি একটা পিন কমেন্টের মধ্যে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সমস্ত তুই ওখান থেকে পেয়ে যাবি। আমাদের 2 বছরের 24 মাস 11+12 এর ব্যাচের ফিস 1799 টাকা ওয়ান টাইম। তুই নিচে সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছিস। আশা করতে পারি তোর ক্লাসটা ভালো লেগেছে, রিভিশনটা ভালো লেগেছে। যদি এইভাবে লাইভ ক্লাস করে রিভিশন করে নিজেকে শাইন করাতে চাস, চলে আয় ধামাকা প্রোতে। জয় ধামাকা।